ক্লাস 11 সেমিস্টার 1 চ্যাপ্টার 5 এই চ্যাপ্টার 5 এর জন্য দ্বিতীয় সেটের 50টি এমসিকিউ প্রশ্ন আলোচনা হচ্ছে। তোমরা দেখবে, পড়বে, শুধুমাত্র অ্যানসারটাই দেওয়া আছে। এমসিকিউ যে অপশানগুলো হয় সেই অপশানগুলো দেওয়া নাই। এই কোশ্চেনগুলো যে আলোচনা হচ্ছে শুধুমাত্র 11-এর জন্য নয়, এসএসসি, মাদ্রাসা এইসব পরীক্ষাতে এইসব কোশ্চেনগুলো প্রয়োজনে লাগে। তোমরা দেখবে, পড়বে, যত দেখবে ততই কিন্তু মনে থাকবে। প্রথম কোশ্চেন আছে, খসড়া সংবিধানের উপর সর্বমোট কতগুলি সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়েছিল? খসড়া সংবিধানের উপর মোট ৭,৩৬৫টি সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়েছিল। যখন খসড়া সংবিধান তৈরি হয়ে যায়, তার তো অনেক ভুল, অনেক ঠিক ছিল, সেইগুলোকে সংশোধনী আকারে পেশ করা হয়েছিল। সেই পেশ করার জন্য ৭,৩৬৫টি প্রস্তাব উত্থাপিত হয়েছিল। গণপরিষদের দুটি কমিটি কি কি? গণপরিষদের যে স্থায়ী 8টি কমিটি রয়েছে, তার মধ্যে এখানে দুটি দেওয়া আছে, কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটি এবং উপদেষ্টা কমিটি। তাহলে গণপরিষদে যে 8টি স্থায়ী কমিটির কথা বলা রয়েছে, তারই মধ্যে এখানে দুটির কথা উল্লেখ রয়েছে। যদি তোমাদের প্রয়োজন হয় 8টি কমিটি কি কি, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, সেগুলো জানিয়ে দেওয়া হবে। ভারতীয় গণপরিষদের গঠন ব্যবস্থায় এলিট ডোমিনেশন দ্বারা নিয়ন্ত্রিত বলেছেন কে? এলিট ডোমিনেশন বলতে উচ্চবিত্ত যারা, তাদের প্রাধান্য কোথায় রয়েছে? ভারতীয় গণপরিষদ গঠন ব্যবস্থায়। এই কথাটি কে বলেছেন? এই কথাটা বলেছেন দামোদর স্বরূপ শেঠ। তাহলে দামোদর শেঠের এমন বলার কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে ভারতীয় সংবিধানটা রচনা হয়েছিল সেটা শুধুমাত্র পুঁজিপতিদের জন্যই। ভারতবর্ষের যে অধিকাংশ দরিদ্র, নিপীড়িত, শোষিত, খাদ্য বস্ত্রহীন, গৃহহীন এমন অনেক মানুষ আছে যাদের কথা ভারতীয় গণপরিষদ ভাবেনি। এই জন্যই দামোদর স্বরূপ শেঠ এলিট ডোমিনেশন শব্দটি ব্যবহার করেছেন। গণপরিষদের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল নতুন দিল্লির কনস্টিটিউশন হলে। এইখানে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সচিদানন্দ সিংহ, যদিও তিনি পরবর্তীকালে সহসভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? তাহলে নতুন দিল্লির কনস্টিটিউশন হলে 1946 সালের 9ই ডিসেম্বর বেলা 11টার সময় গণপরিষদের প্রথম অধিবেশন বসে। তাহলে গণপরিষদের অস্থায়ী চেয়ারম্যান কে ছিলেন বা অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম যে অধিবেশন বসেছিল সেখানে অস্থায়ী সভাপতি বা অস্থায়ী চেয়ারম্যান ছিলেন সচিদানন্দ সিংহ। তাহলে পরবর্তীকালে স্থায়ী সভাপতি কে হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ। কারা গণপরিষদের প্রথম অধিবেশন বয়কট করেছিল? গণপরিষদের প্রথম অধিবেশন বয়কট করেছিল মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ যেমন গণপরিষদ বয়কট করেছিলেন, তেমনি তিনি মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থার কথাও বলেছিলেন। তাদের জন্য যদি আলাদা করে নির্বাচনের ব্যবস্থা না করা হয়, তাহলে তারা প্রথম অধিবেশনে যোগদান করবে না। সেই কারণ দেখেই গণপরিষদের প্রথম অধিবেশনে মুসলিম লীগের 73 জন সদস্য এই অধিবেশন বয়কট করেছিল। আর তোমরা তো জানো যে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক, বা তিনি প্রথম দ্বিজাতি তত্ত্ব বিষয়টা তুলে এনেছিলেন, যাতে ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র তৈরি হয়। মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য ভারতবর্ষ। কবে দ্বিতীয় অধিবেশন শুরু হয়? মানে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন কবে শুরু হয়? 1947 সালের 20 জানুয়ারি। আর এই অধিবেশনে আরেকটা বিষয় গৃহীত হয়েছিল, সেটা হচ্ছে জওহরলাল নেহরু কর্তৃক প্রদত্ত উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব, যেটা প্রথম অধিবেশনে গ্রহণ করা হয়েছিল।
সেইটাকে দ্বিতীয় অধিবেশনে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং জওহরলাল নেহরুর উদ্দেশ্য সংক্রান্ত যে প্রস্তাবটি সেটা পরবর্তীকালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার আকারেই লেখা হয়। গণপরিষদের তৃতীয় অধিবেশন শুরু হয় কবে? গণপরিষদের তৃতীয় অধিবেশন শুরু হয় 1947 সালের 22 এপ্রিল। গণপরিষদের কোন অধিবেশনে অস্পৃশ্যতার বিলোপ সাধনের জন্য একটি সুপারিশ পরিষদ গৃহীত হয়েছিল? তৃতীয় অধিবেশনে। তোমরা সবাই জানো যে অস্পৃশ্যতা বিষয়টা কি। অস্পৃশ্যতা হচ্ছে সমাজে যে নিম্নবর্গের মানুষ যারা অছুত তাদের জন্য বা তাদের অধিকার প্রদানের জন্য এই তৃতীয় অধিবেশনে অস্পৃশ্যতা বিলোপের একটি বিষয় গ্রহণ করা হয়েছিল, যেটা পরবর্তীকালে ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারাতে লিপিবদ্ধ করা হয়েছে। গণপরিষদের তৃতীয় অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান রচনায় কোন দুটি ভাষার কথা বলেন? তাহলে গণপরিষদে সংবিধান রচনা করা হবে, সেই সংবিধান রচনা করার জন্য হিন্দি এবং ইংরেজি দুটি ভাষাকে গ্রহণ করা হবে বলে তৃতীয় অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন। গণপরিষদের কোন অধিবেশনে স্বাধীন ভারতের জাতীয় পতাকা সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল? চতুর্থ অধিবেশনে। তাহলে আমরা সবাই জানি যে গণপরিষদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছিল 1947 সালের 14 জুলাই। তাহলে 14 জুলাই গণপরিষদের চতুর্থ অধিবেশন শুরু হয় এবং 22 জুলাই মানে 1947 সালের 22 জুলাই স্বাধীন ভারতের পতাকা কেমন হবে সেই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। গণপরিষদ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন পরিষদের মর্যাদা লাভ করে কোন অধিবেশনে? পঞ্চম অধিবেশনে। এই পঞ্চম অধিবেশনটা বসেছিল 1947 সালের 14 আগস্ট মধ্যরাতে। কেন জানো? 1947 সালের 14 আগস্ট মধ্যরাতে পাকিস্তানকে স্বাধীন করে দেওয়া হয়, মানে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র এটা ঘোষণা করা হয় এবং তারপরের দিন 15 আগস্ট ভারতের স্বাধীনতা হয়। এই সমস্ত বিষয়কে সম্পন্ন করার জন্য ব্রিটিশ সরকার ভারত সরকারের হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করে দেয় এবং গণপরিষদ যে সার্বভৌম ক্ষমতার অধিকারী, মানে গণপরিষদ যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তার মর্যাদা দেয়। কোন অধিবেশনে? পঞ্চম অধিবেশনে, যেটা শুরু হয়েছিল 1947 সালের 14 আগস্ট। গণপরিষদের কোন অধিবেশনে জওহরলাল নেহরুকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়? পঞ্চম অধিবেশনে। তাহলে জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ভারতীয় গণপরিষদ কবে প্রথম ডোমিনিয়ন আইনসভা হিসাবে কাজ করতে শুরু করে? 1947 সালের 17 নভেম্বর থেকে। তাহলে এই ডোমিনিয়ন আইনসভা তৈরি হলে আইনসভা পরিচালনা করার জন্য কিন্তু একজন সভাপতির প্রয়োজন আছে, মানে লোকসভার স্পিকার নির্বাচন করার প্রয়োজন আছে। তাহলে এই সময় ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ বা স্পিকারকে নির্বাচন করা হয়। সেই ভারতবর্ষের প্রথম স্পিকার ছিলেন জিভি মাভালঙ্কর। তাহলে তিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম অধ্যক্ষ। আর তখন থেকেই ভারতের গণপরিষদ একটা ডোমিনিয়ন আইনসভা হিসাবে কাজ করতে শুরু করে। গণপরিষদের পঞ্চম অধিবেশনে মহিলা সদস্য কে ছিলেন? গণপরিষদের পঞ্চম অধিবেশনে মহিলা সদস্য ছিলেন সরোজিনী নাইডু। কবে গণপরিষদের সর্বশেষ অধিবেশনটি বসে? 1950 সালের 24 জানুয়ারি রাত 12টার সময়। গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল? গণপরিষদের মোট 11টি অধিবেশন সংগঠিত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল। 1946 সালের 9 ডিসেম্বর থেকে 1950 সালের 26 জানুয়ারি পর্যন্ত টোটাল মোট 11টি গণপরিষদের অধিবেশন হয়েছিল। যদি দিন হিসাবে ধরা হয় তাহলে 165 দিন গণপরিষদের অধিবেশন হয়েছিল। তার মধ্যে 114 দিন সংবিধানের খসড়া কেমন হবে সেটাকে নির্ধারণ করতেই চলে যায়।
তাহলে এখানে কোশ্চেনটা এরকম হতে পারে যে গণপরিষদ কতদিন ধরে চলেছিল, তাহলে হবে 165 দিন। তার মধ্যে 114 দিন গণপরিষদের যে খসড়া তার বিবেচনা করতেই চলে যায়। দেখো তারপরে সময়টা দেওয়া আছে, ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? 2 বছর, 11 মাস, 17 দিন বা অনেক সময় 18 দিন অপশানে থাকে। তাহলে 17 বা 18 দিন। অনেক বইতে দেখবে 17 দিনও আছে, 18 দিনও আছে। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে যেমন অপশান থাকবে সেইভাবেই কিন্তু তোমরা অ্যান্সারটা দেবে। গণপরিষদের প্রধান কাজ কি ছিল? গণপরিষদের প্রধান কাজ ছিল সংবিধান রচনা করা। গণপরিষদের ড্রাফটিং কমিটিকে ড্রিফটিং কমিটি বলেছেন কে? নাজিরউদ্দিন আহমেদ গণপরিষদকে ড্রাফটিং কমিটি বদলে ড্রিফটিং কমিটি বলেই বলেছেন। এই নাজিরউদ্দিন মোহাম্মদ পরিহাসের সঙ্গে কৌতুক করে ড্রাফটিং কমিটিকে ড্রিফটিং কমিটি বলেছেন। তা নাজিরউদ্দিন মোহাম্মদ পরিহাস করেছিলেন কেন? কারণ গণপরিষদের সদস্যরা যে খসড়া রচনা হয়েছিল তাকে এমন পরিবর্তন করত, সময় সময় ঘন্টায় ঘন্টায় এমন পরিবর্তন করত, এই জন্যই তিনি পরিহাস করে এই কথাটি বলেছেন বা এই উক্তিটি করেছেন। দেখো তারপরেই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়া আছে, কেন নাজিরউদ্দিন মোহাম্মদ গণপরিষদকে ড্রিফটিং কমিটি বলেছেন? কারণ হচ্ছে গণপরিষদের যারা সদস্য ছিল তারা নিজেদের গৃহীত সিদ্ধান্তকে অনবরত পরিবর্তন করত, মানে একটা জায়গায় তারা স্থির থাকতো না, তারা নিজেদের মতামতকে ঘন ঘন পরিবর্তন করত। এই জন্যই নাজিরউদ্দিন মোহাম্মদ এমন পরিহাস করেছেন। NCRWC এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল কমিশন টু রিভিউ দ্য ওয়ার্কিং অব দ্য কনস্টিটিউশন। এর উদ্দেশ্যটা কি পরের কোয়েশ্চেনে রয়েছে। NCRWC এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল সংবিধানের সার্বিক পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ করা। মানে সংবিধান তো তৈরি হচ্ছে, সেই সংবিধান তৈরি করার সময় সংবিধানের যে বিষয়গুলো আলোচনা চলছে তাকে পর্যালোচনা করা এবং যদি কোনো সুপারিশ করার প্রয়োজন হয় তাহলে তা সুপারিশ করা। এগুলোই NCRWCর কাজ বা উদ্দেশ্য। কে গণপরিষদে দলিত শ্রেণীসমূহের জন্য স্বতন্ত্র নির্বাচক মণ্ডলীর দাবি করেন? ডক্টর BR আম্বেদকর। যেমন মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না, তিনি যেমন মুসলিমদের জন্য স্বতন্ত্র নির্বাচক মণ্ডলীর দাবি করেছিলেন, সেই রকমই BR আম্বেদকরও ভারতবর্ষে যে নিম্ন শ্রেণী, দলিত শ্রেণী, শোষিত নিপীড়িত শ্রেণী রয়েছে তাদের জন্য আলাদা স্বতন্ত্র নির্বাচক মণ্ডলীর দাবি করেছিলেন। যেমনটি হয়েছিল 1932 সালে। 1932 সালে কি হয়েছিল? 1932 সালে গান্ধী আম্বেদকর একটা চুক্তি হয়েছিল, যেটাকে আমরা পুনা চুক্তি হিসাবে জানি। এই চুক্তিটার উদ্দেশ্য ছিল সমাজে যারা দলিত শ্রেণী রয়েছে তাদের জন্য নির্বাচনে যাতে আলাদা আসন সংরক্ষণ করা হয়ে থাকে, যাতে সমাজের নিম্নবর্গের মানুষরা নির্বাচনে জয়লাভ করতে পারে এবং তাদের যারা বা তারা যাদের প্রতিনিধিত্ব করছে সেই দলিত শ্রেণীর মানুষের জন্য যদি কিছু উন্নতি বিধান করতে পারে। এই জন্যই কিন্তু আম্বেদকর বিশেষভাবে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। যদিও গান্ধীজি এর তীব্র বিরোধিতা করেন, তবে পরবর্তীকালে ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারায় আম্বেদকরের দেওয়া অস্পৃশ্যতা বিলোপ সাধন আইন লিপিবদ্ধ করা হয়েছিল। কত নম্বর ধারাতে? ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারাতে। গণপরিষদে সব বিষয়ে শেষ কথা বলার অধিকারী ছিলেন আম্বেদকর। এ কথা বলেছেন কে? এ কথা বলেছেন সরোজিনী নাইডু। আমি গণপরিষদে এসেছিলাম শুধু তপশিলীদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে BR আম্বেদকরের। তপশিলি জাতি বলতে কাদের বলা হয়? ST SC, তাদের জন্যই গণপরিষদে এসেছিলেন BR আম্বেদকর, শুধুমাত্র তাদের কথা ভেবেই। কারণ সমাজের কিন্তু বেশিরভাগ মানুষই নিম্ন শ্রেণীর মানুষ,
তাদের স্বার্থের কথা ভেবেই গণপরিষদে আম্বেদকর এসেছিলেন। কে ভারতীয় সংবিধানকে পুঁজিপতিদের ম্যাগনা কাটা বলেছেন? দামোদর স্বরূপ শেঠ ভারতীয় সংবিধানকে পুঁজিপতিদের ম্যাগনা কাটা বলেছেন। ম্যাগনা কাটা শব্দের অর্থ হয়েছে মহাসনদ। তাহলে দামোদর স্বরূপ শেঠ এমন উক্তিটা করেছেন কেন? তিনি বোঝাতে চেয়েছেন ভারতে যে সংবিধানটা রচনা হয়েছিল সেটা শুধুমাত্র পুঁজিপতিদের জন্যই। সমাজে যে নিম্নবর্গের মানুষ রয়েছে, শোষিত নিপীড়িত মানুষ রয়েছে, তাদের জন্য ভারতীয় সংবিধানের প্রণেতারা কিছুই ভাবেনি। এই জন্যই দামোদর স্বরূপ শেঠ ভারতীয় সংবিধানকে পুঁজিপতিদের ম্যাগনা কাটা বলেছেন। মানে সমাজে যে শ্রমজীবী মানুষ আছে, সেই শ্রমজীবী মানুষের কথা ভারতীয় সংবিধানে কিছুই বলা নেই। এই জন্যই দামোদর স্বরূপ শেঠ এমন উক্তিটি করেছেন। কে ভারতীয় সংবিধানকে বুর্জোয়া জমিদারদের সংবিধান বলেছেন? আর দেশাই, একই রকম ভাবে আগের কোশ্চেনটার মতোই। গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন কে? আইভর জেনিংস। ভারতীয় সংবিধানে যে গণপরিষদ রচনার কাজে যারা নিযুক্ত ছিলেন তাদের মধ্যে প্রায় 11 জন আইনজীবী ছিলেন। এই জন্যই আইভর জেনিংস গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন। তারাই যা বলতো সেটাই কিন্তু সংবিধানে লিপিবদ্ধ করা হতো। ভারতীয় সংবিধান আইন ব্যবসায়ীদের স্বর্গরাজ্য এমন ধারণাটির কারণ কি? দেখো আগের কোশ্চেনটার অ্যান্সার কেন বলে দেওয়া রয়েছে। খসড়া কমিটির মূল নেতৃত্বে ছিলেন আইনবিদরা, যেটা আমরা আগের কোশ্চেনে আলোচনা করলাম যে সমস্ত ব্যক্তিবর্গরা ছিলেন খসড়া রচনা করার জন্য তাদের অধিকাংশই 11 জন আইনবিদ ছিলেন। এই জন্যই এমন উক্তিটা করা হয়েছে। ভারতের জনগণ সংবিধান রচনা করেনি, রচনা করেছে সমাজের উচ্চবিত্ত ও শিক্ষিত সম্প্রদায়। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে KV রাও। ভারতের সংবিধান সামাজিক বিপ্লবের রাজনৈতিক দলিল, একথা কে বলেছেন? একথা বলেছেন গ্রেনভিল অস্টিন। গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানের লক্ষ্য ছিল প্রায় সবটাই রাজনৈতিক। তার সামাজিক অথবা অর্থনৈতিক লক্ষ্য বলে আদৌ কিছু ছিল না। এটা বলেছেন কে? KT শাহ। মানে KT শাহ বলতে চাইছেন যে সংবিধান যেটা তৈরি হয়েছিল সবটাই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করার জন্য, কিন্তু ভারতীয় সংবিধানে সামাজিক বা অর্থনৈতিক যে লক্ষ্য কি হবে সেই সম্পর্কে আদৌ কিছু ছিল না, বা গণপরিষদ কর্তৃক রচিত হয়নি বলে KT শাহ মন্তব্য করেছেন। গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত, একথা বলেছেন কে? গ্রেনভিল অস্টিন। গণপরিষদকে তোমরা যদি লক্ষ্য করো ভালো করে দেখবে যে কংগ্রেসের অধিকাংশ নেতাই গণপরিষদে ছিল। তারা যেটা বলতো সেটাই সংবিধানের জন্য খসড়া রচনা করা হতো। এই জন্যই গ্রেনভিল অস্টিন গণপরিষদকে কংগ্রেস এবং কংগ্রেসকে ভারত বলেই বর্ণনা করেছেন। কে গণপরিষদকে হিন্দুদের একটি সংস্থা বলে বর্ণনা করেছেন? ভাইকাউন্ট সাইমন্ড। কারণ আমরা একটু আগে জেনেছি যে গণপরিষদে মুসলিমদের বা মুসলিম লীগের কোনো সদস্যই কিন্তু ছিল না। যারা ছিল তারা কিন্তু বেশিরভাগ হিন্দু ছিল। এই জন্যই ভাইকাউন্ট সাইমন্ড গণপরিষদকে হিন্দুদের একটি সংস্থা বলেই বর্ণনা করেছেন। ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। কত সালে? 1949 সালের 26শে নভেম্বর। গণপরিষদের নেহেরু, প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, আজাদের সর্বব্যাপী প্রাধান্যকে কংগ্রেস অলিগার্কিক বলে চিহ্নিত করেছেন কে? গ্রেনভিল অস্টিন। তবে একটু আগে যে আলোচনা হলো গণপরিষদই ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত, তাহলে কংগ্রেসের যে সমস্ত নেতা জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, আজাদ, এরা কিন্তু কংগ্রেস সর্বোচ্চ স্থানে বসেছিল। তারা যা বলতো সেটাই কিন্তু গণপরিষদ মেনে নিত। এই জন্যই গ্রেনভিল অস্টিন এই ভাষাটি ব্যবহার করেছেন, কংগ্রেস অলিগার্কিক। দেখো সেই কোশ্চেনটাই রয়েছে
গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। ভারতীয় সংবিধানে মোট কয়টি ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? বর্তমানে 22টি ভাষা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে ভারতীয় সংবিধান যখন প্রথম রচনা করা হয় তখন 14টি ভাষা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছিল। মানে ভারতীয় সংবিধানের যে অষ্টম তপশিলি রয়েছে সেই অষ্টম তপশিলে প্রথমে 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সংবিধান সংশোধন করে 22টি ভাষাকে সরকারি ভাষার অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে আমাদের বাংলা রয়েছে এবং সর্বশেষ যে ভাষাটি সরকারি ভাষার স্বীকৃতি লাভ করেছে সেই ভাষাটি হচ্ছে সাঁওতালি ভাষা। ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? তাহলে 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় এবং ভারতের সংবিধান কার্যকারী হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। সালটা কিন্তু অবশ্যই মনে রাখবে। কাকে ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি বলা হয়? প্রস্তাবনাকে। তা ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা তাকে দার্শনিক ভিত্তি বলা হয় কেন? কারণটা হলো সংবিধান প্রণেতারা সংবিধান রচনা করার সময় যে সমস্ত সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ভাবধারার দ্বারা পরিচালিত হয়েছিলেন তারই কিন্তু সুস্পষ্ট প্রকাশ এই প্রস্তাবনা, যেটা গণপরিষদের প্রথম অধিবেশনে উত্থাপন করা হয়েছিল, যেটা পাস হয়েছিল দ্বিতীয় অধিবেশনে। এই যে প্রস্তাবনাটা উত্থাপন করেছিলেন কে? জওহরলাল নেহেরু। তাহলে যদি কোনো সময় কোশ্চেন পড়ে যে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা এটা কার সৃষ্টি বা কার মস্তিষ্ক প্রসূত, এটা কিন্তু জওহরলাল নেহেরু দ্বারাই সৃষ্টি এবং তারই মস্তিষ্ক প্রসূত। ভারতীয় সংবিধানে দার্শনিক ভিত্তির উৎসগুলি কি কি? ভারতীয় সংবিধানের যে দার্শনিক উৎসগুলো আছে সেটা হচ্ছে পাশ্চাত্য দর্শন ও সনাতন ভারতীয় ঐতিহ্য। ফরাসি বিপ্লবের সময় যে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু পাশ্চাত্য দর্শন, এরা ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছিল। এবং আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্য, সেগুলোও কিন্তু ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। মানে সেগুলোকে দেখে ভারতীয় সংবিধানের প্রণেতারা উদ্বুদ্ধ হয়েছিলেন এবং সেগুলোকে ভারতীয় সংবিধানে স্থান দিয়েছিলেন। তাহলে প্রাচীন দর্শন এবং ভারতীয় সনাতন ঐতিহ্য এগুলোই কিন্তু ভারতীয় সংবিধানের দার্শনিক উৎস। ভারত ছাড়া আর কোন কোন দেশে প্রস্তাবনা সংযোজিত রয়েছে? তাহলে আমাদের ভারতবর্ষের সংবিধানে একেবারে প্রথমে প্রস্তাবনা লেখা রয়েছে। এরকম আর কোন কোন দেশের সংবিধানের প্রথমে প্রস্তাবনা রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং জাপান। তাহলে আমাদের ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনাটা, এই ধারণাটা নেওয়া হয়েছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তাহলে ভারতের সংবিধানের প্রথমে একটি প্রস্তাবনা লিপিবদ্ধ করা রয়েছে। ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্য সংবিধানের প্রকৃতি নির্দেশ করে? প্রস্তাবনা। মানে ভারতীয় সংবিধানটা কেমন সেটা আমরা কিন্তু বুঝতে পারবো প্রস্তাবনাটাকে দেখে। এই জন্য ভারতীয় সংবিধানের যে দর্পণ বলা হয়ে থাকে প্রস্তাবনাকে। আমরা দর্পণ বা আয়নাতে আমরা কি দেখি? নিজের প্রতিচ্ছবি। সেই প্রস্তাবনা দেখেই ভারতীয় সংবিধানের চরিত্র কেমন, বৈশিষ্ট্য কেমন সেটা কিন্তু বোঝা যায়। যেমন ধরো আমরা যখন কিছু লিখি তার আগে একটা ভূমিকা দেওয়ার চেষ্টা করি। তার ভারতের সংবিধানের যে ভূমিকা বা গৌরচন্দ্রিকা, এটা কিন্তু আমরা বলতে পারি প্রস্তাবনাকে। ভারতের সংবিধানের প্রারম্ভে প্রস্তাবনা যুক্ত হওয়ার কারণ কি? কারণ সংবিধানের দর্পণ। ভারতীয় সংবিধানের দর্পণ প্রস্তাবনা, যেটা আমরা আগে আলোচনা করলাম যে একটা প্রতিচ্ছবি। ভারতীয় সংবিধানের প্রতিচ্ছবি সেটা কিন্তু প্রস্তাবনা। প্রস্তাবনাকে দেখেই ভারতীয় সংবিধান কেমন সেটা কিন্তু আমরা জানতে ও বুঝতে পারি। এই জন্য ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যুক্ত হয়েছে এই কারণে। কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটির খসড়া রচনা করেন? জওহরলাল নেহেরু। যেটা আমরা কিন্তু আগে আলোচনা করলাম যে জওহরলাল নেহেরু কর্তৃক বা জওহরলাল নেহেরু মস্তিষ্ক প্রসূত এই প্রস্তাবনা।
যেটা গণপরিষদের প্রথম অধিবেশনে প্রস্তাব আকারে গ্রহণ করা হয় এবং সেটাকে পরবর্তীকালে দ্বিতীয় অধিবেশনে পাস করা হয় বা তার জন্য একটা কমিটি গঠন করা হয়। ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনার শুরুতেই কি বলা আছে তোমরা সবাই বই খুলে দেখতে পারো। প্রথম পেজ উল্টালেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা দেখতে পাবে। সেখানে লেখা আছে, দেখবে, আমরা ভারতের জনগণ। এই লেখাটা দিয়েই কিন্তু প্রস্তাবনাটা শুরু করা হয়েছে। মানে আমরা ভারতের জনগণ, আমরা কিন্তু এই সংবিধানটা গ্রহণ করছি এবং বিধিবদ্ধ করছি। মানে আমরা ভারতীয় সংবিধানটাকে মেনে নিয়েছি। এই উদ্দেশ্যেই আমরা ভারতের জনগণ এই শব্দগুচ্ছগুলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার শুরুতে লিপিবদ্ধ করা রয়েছে। প্রস্তাবনার শুরুতে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, মানে আমরা ভারতের জনগণ, কোন রাষ্ট্রের প্রস্তাবনাকে অবলম্বন করে লেখা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবনাকে অবলম্বন করে আমরা ভারতের জনগণ বা উই দ্য পিপুল অফ ইন্ডিয়া এই শব্দগুলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রথমেই লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমরা একটু আগে জেনেছিলাম যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ভারতের মূল সংবিধানের প্রস্তাবনায় কোন কোন শব্দ উল্লেখ ছিল না? সময়তন্ত্র, ধর্মনিরপেক্ষ, সংহতি, এই তিনটা শব্দ ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনায় লিপিবদ্ধ ছিল না। পরবর্তীকালে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই তিনটি শব্দকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু আলাদা আলাদাভাবে আসতে পারে যে ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনায় সময়তন্ত্র শব্দটি কবে গ্রহণ করা হয়েছে, বা এরকম দেওয়া আছে যে ভারতের সংবিধানের মূল প্রস্তাবনায় কোন শব্দটি ছিল না। তার মধ্যে একটি অপশন ধর্মনিরপেক্ষ, আর বাদ বাকিগুলো যেমন রয়েছে সাম্য, গণতন্ত্র, মৈত্রী আর ধর্মনিরপেক্ষতা। তাহলে তোমরা জানো কি কোন শব্দটা? ধর্মনিরপেক্ষ শব্দটি মূল সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ ছিল না। এভাবে কিন্তু আলাদা আলাদাভাবে কোশ্চেনগুলো আসতে পারে, কিন্তু এখানে একসঙ্গে দেওয়া আছে, বিষয়টা একটু নজরে রাখবে। ভারতীয় সংবিধানে 42তম সংশোধনে প্রস্তাবনায় সংযোজিত দুটি গুরুত্বপূর্ণ শব্দ কি কি? দেখো কোশ্চেনটা আবার কেমন ভাবে দেওয়া রয়েছে। সময়তন্ত্র ও ধর্মনিরপেক্ষ, এখানে 42তম সংশোধনের কথা বলা হয়েছে, যেটা 1976 সালে সংশোধন করা হয়েছিল। এই সংশোধনের মাধ্যমে সময়তন্ত্র, ধর্মনিরপেক্ষ এবং সংহতি এই তিনটি শব্দ প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয় বা সংযোজিত করা হয়। ঠিক আছে, তোমাদের কাছে সংবিধান প্রণয়ন ও দর্শন থেকে দ্বিতীয় সেটের 50টি কোশ্চেন আলোচনা করা হলো। দেখবে, পড়বে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।